একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ পরিবারের সাথে স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস শুরু হয়েছে অল্প কিছুদিন হয়। তোমাদের নবীনবরণ সহ ক্লাসগুলো চলছে এখন ভার্চুয়ালি। আশা করি তোমরা এই ক্লাসগুলো উপভোগ করছো। সত্যি বলতে তোমাদের সাথে আমাদের দেখা হতে পারতো আমাদের সবুজ ক্যাম্পাসে মুখোমুখি। তোমাদের সাথে আমাদের মিথস্ক্রিয়া হতো আরো অনেক সুন্দরভাবে, কিন্তু প্রকৃতির যে কঠোর সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাকে তো অস্বীকার করার কোনো উপায় আমাদের নেই। এই কারণেই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভার্চুয়াল ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে। আর এর বিষয় শিক্ষক হিসাবে তোমাদের সাথে আমি রয়েছি। আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা প্রথম পত্রের আরো দুটি ক্লাস তোমরা গত সপ্তাহে করেছো। এই ধারাবাহিকতায় আজকে তোমাদের তৃতীয় ক্লাস। আমরা একদমই প্রাথমিক যে ধ্যান ধারণাগুলো রয়েছে যুক্তিবিদ্যা বিষয়টি নিয়ে, সে বিষয়ে তোমাদের সাথে আলাপ করার চেষ্টা করছি। তোমাদের যে অনেক না জানা অনেক প্রশ্নের উত্তর, সেগুলো আমরা ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরও আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি সম্পন্ন করার স্বার্থে তোমাদের সুবিধার্থে চলো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয়টি পূর্বে আমরা প্রথমে দেখে নিচ্ছি আমাদের গত দিনে কি আলোচ্য বিষয় ছিল সে সম্বন্ধে। শিক্ষার্থীরা, আমরা গতদিন আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা পরিচিতি এবং এর উদ্ভবের ইতিহাস সম্বন্ধে, ইন্ট্রোডাকশন অ্যান্ড অরিজিন অফ লজিক। তোমাদের যদি মনে থেকে থাকে তারপরও আমি তোমাদের সুবিধার্থে আরেকটু মনে করিয়ে দিতে চাই। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ যুক্তিবিদ্যার জনখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলের সময়কাল থেকেই মূলত যুক্তিবিদ্যাকে একটি আকারগত জ্ঞানের শাখা হিসাবে আমরা চিনে এসেছি, জেনে এসেছি। এর আগেও জ্ঞানীয় যে আলোচনা, যে কৌতূহল নিবৃত্তির প্রচেষ্টা, সেখানে কিন্তু আমরা দেখেছি মানুষের যুক্তিবোধের ব্যবহারকে। মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। যেহেতু মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, সে কারণে মানুষ তার বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে তার সামনে উদ্ভূত যে পরিস্থিতি, যে সমস্যাগুলো আছে তার সমাধানের প্রচেষ্টা করে থাকে। এই কারণে মানুষের বুদ্ধি থেকে সহজাতভাবে যুক্তিবোধের উদ্ভব ঘটে। এই যে যুক্তিবোধ, এই যুক্তিবোধ বা এই ধারণাকে কেন্দ্র করে জ্ঞানের যে শাখা বিস্তৃতি লাভ করেছে তাই হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার আলোচনা খুব বেশি সাম্প্রতিক কোনো আলোচনা নয়। যুক্তিবিদ্যার আলোচনা কিন্তু মানুষের ইতিহাসের মতোই, মানুষের জ্ঞানের ইতিহাসের মতোই প্রাচীন একটি আলোচনা। আমরা দেখেছিলাম প্রাচীন গ্রিক দর্শনের অ্যারিস্টটল যদিও যুক্তিবিদ্যার জনক হিসাবে খ্যাতি লাভ করেছেন, কিন্তু তখনকার সময়ে বা তারও আগে প্রাচীন চীন বা প্রাচীন ভারতেও যুক্তিবিদ্যা তর্কশাস্ত্র বা ন্যায়শাস্ত্র নামে বিকাশ লাভ করেছিল। প্রাচীন ভারতে পাণিনি, পতঞ্জলি সহ প্রাচীন চৈনিক অনেক দার্শনিকের আলোচনার কিন্তু আমরা যুক্তিবিদ্যার প্রাথমিক যে উদ্ভব, যে উৎপত্তি তা দেখতে পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যুক্তিবিদ্যা বলতে আসলে বুঝছি কি? আমরা যুক্তিবিদ্যা বলতে আসলে বুঝি জ্ঞানের সেই শাখাকে, যে শাখা আমাদের অনুমানের সঠিকতাকে নির্ধারণের জন্য সত্যের আদর্শে পরিচালিত হয়। অর্থাৎ আমরা যে অনুমান করি সেই অনুমান প্রক্রিয়াটি আদৌ সত্য হবে কিনা বা তা যেন সত্য হয় সেজন্য কিছু বৌদ্ধিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করাই
যুক্তিবিদ্যার কাজ। আমরা দেখেছিলাম প্রাচীন কাল থেকে ধাপে ধাপে মধ্যযুগ হয়ে বর্তমান যুগ বা সাম্প্রতিক সময়ে যুক্তিবিদ্যা প্রভাবিত করেছিল আমাদের চিন্তা জগৎকে। মধ্যযুগে ধর্মাশ্রিত খ্রিস্টীয় বা মুসলিম দার্শনিকগণ যুক্তিবিদ্যার আলোচনা করেছেন। তাদের মধ্যে অনেকে অ্যারিস্টটল দ্বারা প্রভাবিত ছিলেন। আধুনিক কালে এসে যুক্তিবিদ্যা গণিতজ্ঞদের হাতে অনেক বেশি উৎপত্তি লাভ করে, অনেক বেশি বিকাশ লাভ করে, যার ফলশ্রুতিতে আধুনিক প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান সব ক্ষেত্রে যুক্তিবিদ্যার একটি বড় ভূমিকা লক্ষ্য করা যায়। তাহলে দেখা যাচ্ছে যুক্তিবিদ্যা কিন্তু সুবিস্তৃত একটি আলোচ্য বিষয়বস্তু। যুক্তিবিদ্যা প্রকৃতপক্ষে কি, সেই বিষয়টিকে বুঝে নেওয়ার জন্যই আমাদের আজকের ক্লাস। তাহলে চলো জেনে নিয়ে যাওয়া যাক আমাদের আজকের আলোচ্য বিষয় কি। আমাদের আজকের আলোচনার বিষয় যুক্তিবিদ্যার স্বরূপ বা নেচার অফ লজিক। প্রিয় শিক্ষার্থীরা, কোনো বিষয়বস্তুর স্বরূপ যদি আমরা জানতে চাই, কোনো জ্ঞানের বা বিজ্ঞানের স্বরূপটি যদি আমরা জানতে চাই, তাহলে আমরা দেখতে চাই যে এটি আসলে কি, এর দ্বারা আমি কি পাচ্ছি, এই বিষয়টি বা জ্ঞানের এই শাখাটি কোন জিনিসকে নির্দেশ করছে বা কোন জিনিসকে নির্দেশ করছে না। তাই যদি হয় তাহলে যুক্তিবিদ্যার স্বরূপ বা প্রকৃতি আলোচনা করার ক্ষেত্রেও আমাদের সামনে কিন্তু কিছু প্রশ্ন উকি দেয়। আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর আলোকে যুক্তিবিদ্যার স্বরূপটিকে বুঝে নেওয়ার জন্য। চলো আমরা স্ক্রিনে বিষয়টি একটু দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান যার ব্যবহারিক প্রয়োগ রয়েছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি তাকেই কিন্তু এখানে একটি সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। যুক্তিবিদ্যা আমাদের অনুমান প্রক্রিয়ার সত্যতা পথ নির্দেশকারী একটি বিজ্ঞান। অনুমান হচ্ছে চিন্তনের একটি প্রক্রিয়া। চিন্তা নানা রকম হতে পারে। চিন্তা হতে পারে স্মৃতি, চিন্তা হতে পারে কল্পনা, চিন্তা হতে পারে পরিকল্পনা, চিন্তা হতে পারে অনুমান। চিন্তার বিভিন্ন রূপের মধ্যে উল্লেখযোগ্য একটি রূপ হচ্ছে অনুমান। অনুমান এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের জানা কিছু বিষয়ের উপর ভিত্তি করে একটি অজানা বিষয়ের দিকে ধাবিত হয়ে থাকি। তাহলে যুক্তিবিদ্যাকে যদি আমরা চিন্তার বিজ্ঞান বলি তাহলে সেটি কোন ধরনের চিন্তা? অনুমানমূলক চিন্তার বিজ্ঞান। এবং এটি এমনই একটি বিজ্ঞান যার আবিষ্কৃত তত্ত্বগুলোর ব্যবহারিক প্রয়োগও বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাহলে খুব সহজ ভাষায় আমরা কিন্তু বলতে পারছি যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান যার ব্যবহারিক প্রয়োগ রয়েছে। এখানে এই কথাটিকে লক্ষ্য করলে কিছু কিছু প্রশ্ন আমাদের সামনে উদ্ভূত হয়। যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার ব্যবহারিক প্রয়োজনীয়তা, এই দুটি প্রত্যয় যদি আমরা লক্ষ্য করি তাহলে যুক্তিবিদ্যার প্রকৃতি বা আসলে যুক্তিবিদ্যা কি সেটি জানার জন্য কিছু প্রশ্নের উত্তর জানা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। প্রথমত, যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলা? দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা কি বর্ণনামূলক নাকি আদর্শনিষ্ঠ বিজ্ঞান? তৃতীয়ত, যুক্তিবিদ্যা কি তত্ত্বমূলক নাকি ব্যবহারিক বিজ্ঞান? আমরা কিন্তু প্রথমে স্বীকার করে নিচ্ছি যুক্তিবিদ্যা বিজ্ঞান, তার পাশাপাশি স্বীকার করে নিচ্ছি এর একটি ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তাহলে এই প্রশ্নগুলি কিন্তু খুবই প্রাসঙ্গিক ভাবেই আলোচনায় চলে আসে এবং এই প্রশ্নগুলোর উত্তরদানের মাধ্যমে কিন্তু আমরা যুক্তিবিদ্যাকে প্রকৃতভাবে বোঝার একটি প্রয়াস পেয়ে থাকি। যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কিত এই প্রশ্নগুলির উত্তর প্রদানের প্রক্রিয়াটি খুব বেশি সহজ নয়, বরঞ্চ অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি বিশ্লেষণী। তাই তোমাদের সুবিধার্থে আমরা আজকে আলোচনা করব যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা এ প্রসঙ্গে। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার স্বরূপ হিসাবে যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা তা জানার জন্য আমাদের কিন্তু প্রথমেই জানা উচিত বিজ্ঞান বলতে আমরা কি বুঝছি এবং কলা বলতে আমরা ঠিক কি বুঝছি। বিজ্ঞান কি, কলা কি? আমি যদি বিজ্ঞান এবং কলার প্রকৃত রূপটি জানতে পারি
তাহলে কিন্তু যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বা কলা হিসাবে আমার ধরে নিতে বা বুঝে নিতে সুবিধা হবে। তাহলে চলো আমরা স্ক্রিনে দেখে নিই বিজ্ঞান বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়। তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির কোনো বিশেষ শাখা সম্পর্কে সুসংগত জ্ঞানকে বিজ্ঞান বলে। কিছু সাধারণ নিয়মাবলী আবিষ্কার ও তার আলোকে প্রাকৃতিক ঘটনাবলী ব্যাখ্যা দেয়াই বিজ্ঞানের কাজ, যেমন জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান, রসায়ন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান এই কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু দুইটি শব্দ পাওয়া যায়, বা এর সন্ধি বিচ্ছেদ করলে দুটি অংশ আমরা পাই, বি যোগ জ্ঞান। এখানে বি বলতে বা বি উপসর্গটি দ্বারা বিশেষকে বোঝানো হচ্ছে, আর জ্ঞান বলতে তো আমরা বুঝি আমাদের চিন্তার একটি ধারাকে, একটি চিন্তার ধারণাকে। তাহলে লক্ষ্য করো, প্রকৃতি আমাদেরকে ঘিরে রয়েছে, আমরা নিজেরাও প্রকৃতির অংশ। প্রকৃতির অংশ হিসাবে বা প্রকৃতিকে ঘিরে থাকা বিভিন্ন উপাদানের মধ্য থেকে এর বিশেষ কোনো একটি নিয়ে আমরা যদি একটি সুশৃঙ্খল বা বিশেষ জ্ঞান অর্জনের চেষ্টা করি, যে প্রক্রিয়া আমরা এই চেষ্টাটি করব তাকে বলা হচ্ছে বিজ্ঞান। তাহলে বিজ্ঞান কি করছে? বিজ্ঞান প্রকৃতির কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করছে, সেই আলোচনাটি হবে সুশৃঙ্খল, সেই আলোচনাটি হবে তাত্ত্বিক। বিজ্ঞানের কাজ তত্ত্ব প্রদান করা, কিছু নিয়ম বা কিছু সার্বিক নীতিকে আমাদের সামনে উপস্থাপন করা। তাহলে বিজ্ঞানের এই আলোচ্য বিষয়কে সামনে রেখে আমরা যদি দেখি, যেমন আমরা বলতে পারি জীববিজ্ঞান একটি বিজ্ঞান, মনোবিজ্ঞান একটি বিজ্ঞান, রসায়ন একটি বিজ্ঞান, পদার্থবিজ্ঞান একটি বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান একটি বিজ্ঞান। কেন? কেননা এরা প্রত্যেকে প্রকৃতি কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে তাদের আলোচনা করে থাকে। শুধু তাই নয়, সেই বিষয় সংক্রান্ত কিছু সাধারণ নিয়মাবলী আমাদের সামনে উপস্থাপন করে। যেমন পদার্থবিদ্যা বা পদার্থবিজ্ঞান জগতের পদার্থের যে দিকটি রয়েছে সে সম্পর্কে আলোকপাত করে। এর বাইরে অন্য কোনো প্রাকৃতিক বিষয়বস্তু কিন্তু পদার্থবিজ্ঞান আলোচ্য বিষয়বস্তু নয়, অর্থাৎ সুনির্দিষ্ট বিষয়বস্তু এর রয়েছে। এর পাশাপাশি পদার্থবিদ্যা কি করছে? পদার্থবিদ্যা পদার্থের গতি, প্রকৃতি, পদার্থের স্বরূপ এগুলো সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব, তথ্য, সূত্র উপস্থাপন এবং আবিষ্কার করছে, যা আমাদেরকে পদার্থের ধরনটি বুঝতে অনেক বেশি সহায়তা করে আসছে। তাহলে এই হচ্ছে বিজ্ঞানের স্বরূপ। বিজ্ঞান সম্পূর্ণ তাত্ত্বিক একটি বিষয়, কিছু সাধারণ নিয়মাবলী আবিষ্কার করা বিজ্ঞানের মৌলিক কাজের অন্যতম। এবার তবে চলো আমরা জেনে নিই কলা বলতে আমরা কি বুঝছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে বিদ্যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগের নিয়ম কানুন শিক্ষা দেয় তাকে কলা বলে। কলা ব্যবহারিক জ্ঞান, অর্থাৎ জ্ঞানের বাস্তব প্রয়োগই কলার উদ্দেশ্য। যেমন নৌবিদ্যা, কৃষিবিদ্যা, সঙ্গীত, নৃত্যকলা, রন্ধন শিল্প এগুলি সবই কিন্তু কলার অন্তর্ভুক্ত। কলা কলা বলতে খুব সহজে বোঝাচ্ছে কৌশলকে। কিসের কৌশল? কর্মের কৌশল। আমার অর্জিত জ্ঞানকে আমি যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বাস্তবে প্রয়োগ করব তখনই তা হয়ে যাবে কলা। যেমন ধরা যাক অস্ত্রোপচার। একজন মেডিকেল স্টুডেন্ট বা চিকিৎসা শাস্ত্রের কোনো একজন শিক্ষার্থী হয়তো খাতায় কলমে মানব দেহ সম্বন্ধে বিভিন্ন কিছু জানতে পেরেছে। তার সেই অর্জিত জ্ঞানকে সে যখন কোনো একজন অসুস্থ রোগীর টিউমার অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করছে তখনই অস্ত্রোপচারের সাহায্য নিচ্ছে। এই অস্ত্রোপচার হয়ে যাচ্ছে একটি কলা। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানের যে তাত্ত্বিক জ্ঞান, সেই তাত্ত্বিক জ্ঞানকে আমি যখন বাস্তবে প্রয়োগ করছি তখনই কিন্তু তা হয়ে যাচ্ছে কলা। এক্ষেত্রে আমরা আরো বলতে পারি চিত্রশিল্পের কথা। একজন চিত্রশিল্পী
জানলেন চিত্র কি, রেখা কি, কিভাবে কোনো ছবি আঁকতে হয়। তারই জানার ভিত্তিতে তিনি যখন একটি কাগজে কলম নিয়ে বা রং তুলি নিয়ে তারই অর্জিত জ্ঞানকে প্রয়োগ করে কোনো একটি ছবি ফুটিয়ে তুলতে পারছেন, তখনই কিন্তু তার সেই কর্মটি হয়ে যাচ্ছে কলা। তাহলে কলা কি? কলা হচ্ছে বৈজ্ঞানিক বা তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। খুব সহজে আমরা বিষয়টি বুঝতে পারছি। আশা করছি কলা এবং বিজ্ঞানের প্রকৃতি নিয়ে তোমাদের খুব বেশি দ্বন্দ্ব নেই মনে। কলা এবং বিজ্ঞানের এই যে প্রকৃতি, খুব ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখা যাচ্ছে এই প্রকৃতির মধ্যে একটি ভিন্নতা রয়েছে। এই ভিন্নতাকে আমরা যদি উল্লেখ করি, তারপরেও কিন্তু এদের মধ্যে পারস্পরিক একটি সম্পর্ককে কোনোভাবে অস্বীকার করা যায় না। আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সর্বত কলা ও বিজ্ঞান আলাদা। এ প্রসঙ্গে থমসন বলেন, বিজ্ঞান হলো কিছু নিয়ম কানুনের সমষ্টি যার দ্বারা কোনো বিষয়কে ব্যাখ্যা দেয়া হয়, আর কলা হলো কিছু কলা কৌশলের সমষ্টি যার দ্বারা কোনো কর্ম সম্পাদন করা হয়। বিজ্ঞান আমাদেরকে কিছু জানতে শিক্ষা দেয়, আর কলা আমাদের কিছু করতে শিক্ষা দেয়। বিজ্ঞান আমাদের জানিয়ে দেয় কোন বস্তুর মধ্যে কি কারণ ও কি আইন বর্তমান, এবং শেষেরটি শিখিয়ে দেয় কি করে কোনো কিছু তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে থমসনের বক্তব্য, এর মাধ্যমে কিন্তু কলা এবং বিজ্ঞানের যে পার্থক্য তা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে ওঠে। আমরা খুব সহজে বুঝতে পারছি বিষয়বস্তুগত ভাবে কলা এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য না থাকলেও কলা এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে এদের প্রয়োগযোগ্যতার দিকটিতে। বিজ্ঞান মূলত কিছু নিয়ম নীতি বা কিছু শিক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে কলা কিছু কর্ম সম্পাদন কৌশল আমাদেরকে শেখায়। বিজ্ঞানের কাজ হচ্ছে কোনো একটি অস্তিত্বশীল বস্তু তথা প্রকৃতির কোনো অস্তিত্বশীল বস্তুর মধ্যকার সাধারণ নিয়মাবলী সম্বন্ধে আমাদেরকে জানানো। অন্যদিকে কলার কাজ হচ্ছে আমার অর্জিত জ্ঞানকে ব্যবহার করে কোনো কিছু তৈরি করা, টু ক্রিয়েট সামথিং, টু ডেভেলপ সামথিং। তাহলে বিজ্ঞান সম্পূর্ণভাবে তাত্ত্বিক একটি বিষয়, কিন্তু কলা হচ্ছে একটি কৌশলগত ব্যবহারিক বিষয়। থমসনের এই যে বক্তব্য, এই বক্তব্যেরই পুনরাবৃত্তি যেন আমরা দেখতে পাই এ সিস্টেম অফ লজিক গ্রন্থে মিলের আলোচনায়। এ প্রসঙ্গে মিল বলেন, the language of science is, this is not, this does and does not happen. The language of arts is, do it, avoid that. খুব সহজ এবং সুন্দর একটি পার্থক্য কিন্তু মিল কলা এবং বিজ্ঞানের মধ্যে দেখিয়েছেন। মিলের ভাষ্য অনুযায়ী বিজ্ঞানের বক্তব্য এই জিনিসটি এটা, এই জিনিসটি এটা নয়, এটি ঘটছে, এটি ঘটছে না। অপরদিকে কলার বক্তব্য এটি করো, এটি করো না। তাহলে একটি আমাদেরকে জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে, অপরটি আমাদেরকে কর্মের দিকে নিয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু বিজ্ঞান এবং কলার পার্থক্যটি মিলের বক্তব্যে আমরা তুলে উঠে আসতে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কলা এবং বিজ্ঞানের মধ্যে এই যে পার্থক্য আমরা দেখছি, এই পার্থক্য থেকে কি আমরা বলতে পারি কলা এবং বিজ্ঞান সম্পূর্ণ স্বতন্ত্র? আমার মনে হয়, বা আশা করছি তোমরাও বুঝতে পারছো, কলা এবং বিজ্ঞানকে কিন্তু আমি সম্পূর্ণ স্বতন্ত্র করতে পারি না। কেননা আমি যখন কোনো কর্ম সম্পাদন করতে যাই, সেক্ষেত্রে আমার সেই বিষয়টি সম্বন্ধে একটি তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজনীয়তা থেকে যায়, অর্থাৎ আমার বিজ্ঞানের প্রয়োজন আছে। একইভাবে বিজ্ঞান শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা হয়েই থাকবে যদি না আমি কলা হিসাবে এর প্রয়োগ করে থাকি। তাহলে দেখা যাচ্ছে কলা এবং বিজ্ঞানের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও এদের মধ্যকার সম্পর্কও কিন্তু খুব বেশি বর্জন করার মতো নয়, বরঞ্চ একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান এবং কলার এই যে প্রকৃতি আমরা দেখলাম, এর ভিত্তিতে এখন তবে চলো আমরা দেখিনি
যুক্তিবিদ্যা আসলে কি? যুক্তিবিদ্যা কি বিজ্ঞান, না যুক্তিবিদ্যা কলা, নাকি যুক্তিবিদ্যা বিজ্ঞান কলা উভয়ই? চলো আমরা এখন স্ক্রিনে এটি একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যাকে এখানে দেখানো হয়েছে। বিজ্ঞান বলতে হলে বা যুক্তিবিদ্যা আদৌ বিজ্ঞান কিনা সেটি যদি জানতে হয়, তাহলে আমরা দেখি যে কোনো বিষয়বস্তুকে বিজ্ঞান হতে হলে আসলে কি প্রয়োজন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিজ্ঞান হতে হলে কোনো বিষয়ের দুইটি বৈশিষ্ট্য থাকা দরকার। প্রথমত সুনির্দিষ্ট বিষয়বস্তু, আর দ্বিতীয়ত আলোচ্য বিষয় ব্যাখ্যার পর্যাপ্ত নিয়ম কানুন। ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিজ্ঞান কি করছে, প্রকৃতির কোনো সুনির্দিষ্ট বিষয় সম্বন্ধে সুশৃঙ্খল বা বিশেষ জ্ঞান অর্জন করছে। একই সাথে বিজ্ঞান কিছু সাধারণ নিয়ম আমাদের সামনে উপস্থাপন করছে। তার মানে দাঁড়ায় বিজ্ঞান প্রথমত সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকতে হবে, বিজ্ঞান পদবাচ্য হতে হলে। দ্বিতীয়ত আমরা তখনই কোনো জ্ঞানীয় শাখাকে বিজ্ঞান বলতে পারবো যদি তার আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য পর্যাপ্ত কিছু নিয়ম কানুন আমাদের সামনে উপস্থাপন করে। এই দুইটি বৈশিষ্ট্য মাথায় রেখে আমরা যদি যুক্তিবিদ্যার স্বরূপ উন্মোচনের চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যার নির্দিষ্ট আলোচ্য বিষয় রয়েছে, অর্থাৎ যুক্তিবিদ্যা কিন্তু সুনির্দিষ্ট একটি বিষয় নিয়েই তার আলোচনাকে চালিয়ে যায়। এই সুনির্দিষ্ট বিষয় রয়েছে, এই সুনির্দিষ্ট বিষয়টি হচ্ছে যুক্তি পদ্ধতি ও তার সহায়ক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু যদি মনে করার চেষ্টা করো, আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যুক্তিবিদ্যা অনুমানমূলক বিজ্ঞান, যেখানে যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি বা আমাদের অনুমানটি কিভাবে সঠিক হতে পারে সেই পদ্ধতির প্রতি আমাদেরকে আকর্ষণ করে। এই যে যুক্তিবিদ্যার সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে, এই সুনির্দিষ্ট বিষয়বস্তু নির্দেশ করছে যে যুক্তিবিদ্যা বিজ্ঞান। একইভাবে যুক্তিবিদ্যার এই সুনির্দিষ্ট বিষয়বস্তু অর্থাৎ যুক্তি পদ্ধতি এবং সহায়ক প্রক্রিয়াকে কেন্দ্র করে যুক্তি পদ্ধতি কেমন হবে বা যুক্তি পদ্ধতি কেমন হলে তার সঠিক হবে সে বিষয়ে কিন্তু যুক্তিবিদ্যা কিছু নিয়মও প্রবর্তন করছে। যুক্তিবিদ্যার সাধারণ কিছু নিয়মাবলী অনুসরণ করেই আমরা যুক্তি এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করতে পারি। তাহলে খুব সহজেই দেখা যাচ্ছে বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা কিন্তু দুটি শর্তই পূরণ করছে, কেননা এর সুনির্দিষ্ট বিষয়বস্তু আছে এবং সেই সুনির্দিষ্ট বিষয়বস্তু ব্যাখ্যা করার জন্য তার রয়েছে নিজস্ব কিছু নিয়ম কানুন। এই কারণেই হ্যামিল্টন, ম্যানসেল, থমসন, জোসেফ এরকম অনেক দার্শনিক, অনেক যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান হিসাবে অভিহিত করে এসেছে। এই তো গেল বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার স্বরূপ উন্মোচন। এবার তবে আমরা দেখি কলা হিসেবে যুক্তিবিদ্যাকে আমি ব্যাখ্যা করতে পারি কিনা বা আমি আদৌ বলতে পারছি কিনা যে যুক্তিবিদ্যা একটি কলা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞান হতে হলে যেমন দুইটি শর্ত পূরণ করা জরুরি ছিল, ঠিক তেমনি ভাবে কোনো বিষয়কে আমি কলা হিসাবে নির্বাচন করার জন্যও দুটি শর্ত পূরণ করা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়ায়। এই দুটি অত্যাবশ্যক শর্ত হচ্ছে, এক, একে বিশেষ কোনো কর্ম সম্পাদনের কলা কৌশল শিক্ষা দিতে হবে। দুই, একে কোনো বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল হতে হবে। অর্থাৎ কোনো বিষয়কে আমি তখনই কলা বলবো যদি তা একটি সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করতে পারে। দ্বিতীয়ত, একটি বিষয় তখনই কলা হবে যদি তা কোনো সুনির্দিষ্ট বিজ্ঞানের অনুসারী হয় বা বৈজ্ঞানিক জ্ঞানকে অনুসরণ করে যদি তার কৌশলকে প্রয়োগ করতে পারে। এই দুটি শর্ত যুক্তিবিদ্যার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য তা আমরা একটু দেখে নিই। যুক্তিবিদ্যা এই দুটি শর্তে পূরণ করে, কারণ যুক্তিবিদ্যা আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে যুক্তি পদ্ধতির নিয়মকানুন প্রয়োগের কৌশল সম্বন্ধে শিক্ষা দেয়। আমি যে যুক্তিটা দিচ্ছি বা আমি যুক্তিবিদ্যার পাঠ করছি, সেই জ্ঞানটিকে কিন্তু আমি প্রয়োগ করছি। কোথায় প্রয়োগ করছি? আমার অনুমানমূলক চিন্তার ক্ষেত্রে। এ কারণেই দেখা যাচ্ছে যুক্তিবিদ্যার জ্ঞান কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের প্রয়োগযোগ্য একটি বিষয় হয়ে দাঁড়ায়, বা বাস্তব ক্ষেত্রে যুক্তি পদ্ধতির নিয়ম কানুন কিভাবে আমি প্রয়োগ করতে পারি সেই কৌশলের শিক্ষা কিন্তু আমরা পাই যুক্তিবিদ্যাতে। একইভাবে যুক্তিবিদ্যার কলা কৌশল বিজ্ঞানসম্মত চিন্তার উপর নির্ভরশীল। আমি যেন তেন ভাবে চিন্তা করে এবং তা প্রয়োগ করলে কিন্তু তা যুক্তিবিদ্যা বলে বা যুক্তি বলে অভিহিত হবে না। আমার চিন্তা যদি বৌদ্ধিক হয়, আমার সেই বৌদ্ধিক যে চিন্তা, বৌদ্ধিক যে বিজ্ঞান,
সেই বিজ্ঞান অনুসারে বা বুদ্ধির অনুসারে আমি যদি আমার চিন্তাকে প্রয়োগ করতে পারি বাস্তব ক্ষেত্রে, তবেই কিন্তু আমার যুক্তিটি যথার্থ বলে প্রতীয়মান হয়। সুতরাং দেখা যাচ্ছে এখানেও কিন্তু কলা হিসাবেও যুক্তিবিদ্যাকে আমি গ্রহণ করতে পারছি। এই দিকটিকে লক্ষ্য করেই পোর্ট রয়্যাল যুক্তিবিদ এবং যুক্তিবিদ এলড্রিচ যুক্তিবিদ্যাকে একটি কলা বলে অভিহিত করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে বিজ্ঞান এবং কলা নিয়ে আলোচনা করলাম। বিজ্ঞান এবং কলার স্বরূপ উন্মোচনের পর আমরা বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি যুক্তিবিদ্যাতে আবিষ্কার করলাম, একইভাবে কলার বৈশিষ্ট্যগুলো যুক্তিবিদ্যাতে আবিষ্কার করলাম। সেদিক থেকে কিন্তু আমরা খুব সহজে এটা বুঝে নিতে পারি যে যুক্তিবিদ্যা একাধারে কলা এবং বিজ্ঞান উভয়ই। তাই যেসব দার্শনিকরা বা যেসব যুক্তিবিদরা যুক্তিবিদ্যাকে শুধুমাত্র বিজ্ঞান বলে অভিহিত করে, তাদের মতবাদ যেমন একপেশে মতবাদ, একইভাবে যারা যুক্তিবিদ্যাকে শুধুমাত্র কলা বলে অভিহিত করছে, তাদের ধ্যান ধারণা কিন্তু একপেশে ধ্যান ধারণা। এই কারণে যুক্তিবিদ্যাকে আমরা একটি সার্বিক দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান এবং কলা উভয় হিসাবে অভিহিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা, বিজ্ঞান এবং কলা এই উভয়মুখী ধারণাকে কেউ কেউ সমর্থন করেন। যেসব দার্শনিকরা বা যেসব যুক্তিবিদরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ের মর্যাদা দেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন যুক্তিবিদ কার্ভেট রিড, এমনকি যুক্তিবিদ হোয়েটলিও যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয় হিসাবেই উল্লেখ করেন। যুক্তিবিদ কার্ভেট রিডের মত আলোচনা করলে দেখা যায় তিনি বলেন, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান এই অর্থে যে তা কতগুলো সার্বিক নিয়ম এবং এদের একের সাথে অপরের সম্পর্ককে ব্যক্ত করে। এটি একটি কলা এই অর্থে যে নিয়মগুলি একটি লক্ষ্য হিসাবে সত্যকে অর্জনের জন্য প্রণীত হয়। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কার্ভেট রিডের এই মত বা কার্ভেট রিডের এই বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা কিছু সার্বিক নিয়ম আবিষ্কার করছে। শুধু তাই নয়, এই নিয়মগুলোর একের অপরের সাথে যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, সেটিও স্থাপন করছে। আমরা চিন্তা করি, আমাদের চিন্তাকে সঠিক হতে হলে বা আমাদের অনুমানকে সঠিক হতে হলে আমরা যে যুক্তি প্রক্রিয়া, যে যুক্তি পদ্ধতির অনুসারী হই, সেই যুক্তি পদ্ধতির অনুসারী যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো আবিষ্কার করাই যুক্তিবিদ্যার অন্যতম কাজ। এই কারণে কার্ভেট রিডের মতে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। একইভাবে তিনি একে কলা বলেছেন এই অর্থে যে যুক্তিবিদ্যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তার অর্জিত জ্ঞানকে প্রয়োগ করে। অর্থাৎ যেই সত্য যুক্তিবিদ্যার পরম লক্ষ্য, সেই পরম লক্ষ্য অর্জনের জন্য যুক্তি পদ্ধতি যেই নিয়ম নীতিগুলো, যে সূত্রগুলো আমাদের সামনে উপস্থাপন করছে, সেই সূত্র বা সেই নিয়ম নীতিগুলোকেও যুক্তিবিদ্যা বাস্তব প্রয়োগের প্রতি আমাদেরকে আগ্রহী করে তোলে এবং সেটি যুক্তিবিদ্যার অন্যতম লক্ষ্য। তাই যুক্তিবিদ্যা একাধারে তাত্ত্বিক, একাধারে ব্যবহারিক। একসাথে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা দুই। হোয়েটলিও কার্ভেট রিডের সাথে একইভাবে বলে থাকেন যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয়। আজকের এই আলোচনা থেকে আমরা আশা করি আমাদের যুক্তিবিদ্যা সম্বন্ধে বা যুক্তিবিদ্যার স্বরূপ সম্বন্ধে, এর বিজ্ঞান বা কলা কতটুকু বিজ্ঞান, কতটুকু কলা, বা আদৌ যুক্তিবিদ্যা বিজ্ঞান কিনা, আদৌ যুক্তিবিদ্যা কলা কিনা, নাকি এর উভয়ই হিসাবে আমরা যুক্তিবিদ্যাকে দেখতে পারি, সে সম্বন্ধে তোমরা একটি ধারণা পেয়েছো। তোমরা নিশ্চয়ই ক্লাসের প্রথমের দিকের কথাগুলো মনে করতে পারছো যে যুক্তিবিদ্যার স্বরূপ সম্বন্ধে আমি কিন্তু বলেছিলাম যুক্তিবিদ্যার স্বরূপ সম্বন্ধে জানতে হলে আমাদের কিছু প্রশ্নের উত্তর জানা জরুরি। প্রথম প্রশ্নটি ছিল যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা না উভয়ই। আমরা আজকে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও যুক্তিবিদ্যার স্বরূপ সংক্রান্ত আরো উল্লেখযোগ্য দুটি ধারণা হচ্ছে যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বর্ণনামূলক বিজ্ঞান। এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই
বইয়ের সাহায্য নিবে এবং আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।